মানে এরকম 13,000 ফিট অল্টিটিউড দিয়ে মেঘের ভিতর দিয়ে এই যে রাইড করে যাচ্ছি, তার এই যে এক্সপিরিয়েন্স, এটা কিন্তু লাইফ লং মেমোরি হয়ে থাকবে। আর এখানে সামনের ভিউটা জাস্ট দেখেন একবার, মাইন্ড ব্লোয়িং ভিউ। মেঘ নিচে, আমি ওপরে, আর এখানে মাইল ফলক বলছে বিআরও ওয়েলকামস ইউ টু দ্য নাথাং ভ্যালি, জুলুক 24, পদমচেন 33। এই সিল্ক রুটের ওপর দিয়ে নিজের বাইক চালিয়ে যাচ্ছি, সত্যি গায়ে কাটা দিচ্ছে। কত ইতিহাস সাক্ষী রয়েছে এই রাস্তাটার। অসাধারণ। এই রাস্তা ধরেই ইন্ডিয়ার সাথে চায়নার ট্রেড হতো। নমস্কার, আমি অনির্বাণ। আরও একটা হাই অল্টিটিউড মাউন্টেন রাইডের এক্সপিরিয়েন্স এখন শেয়ার করব আপনাদের সাথে এই ভিডিওতে। এখন আমি দাঁড়িয়ে রয়েছি নাথুলা গেটের সামনে, মানে এই দাগার দুয়ারের সামনে। আগের দিন আমি গ্যাংটক থেকে নাথুলার ভিডিওতে আপনাদের বলেছিলাম যে এই পর্যন্তই আপনি বাইক নিয়ে ভিডিওগ্রাফি করতে পারেন। এখান থেকে দুটো রাস্তা আলাদা হবে। একটা রাস্তা এই দিকে বেরিয়ে যাবে ফর নাথুলা, আর একটা রাস্তা এই দিকে যাবে ফর জুলুক। আমি এখন এই রাস্তাটাই ধরব জুলুকের উদ্দেশ্যে, আর এই রাস্তাতেই পড়বে হচ্ছে একদম নাথাং ভ্যালি, পাদামচেনের মতো জায়গা। আর এই রাস্তাটার মোস্ট এক্সাইটিং ফিচার হচ্ছে এখানেই আপনার পড়বে হচ্ছে দ্য পিকচার্স কিউ সিল্ক রুট। চলুন সমস্ত এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা তাহলে শুরু করা যাক। ফাইনালি তাহলে আবার স্টার্ট করে দিলাম। এখন যাব হচ্ছে জুলুক। এই জুলুক বা পদমচেনেই আজকে স্টে করার ইচ্ছে রয়েছে, তো দেখা যাক কতদূর কি হয়। আর এদিকে এখন টাইম হয়েছে হচ্ছে 12:35। আগের এপিসোডটায় আপনাদেরকে আমি গ্যাংটক থেকে নাথুলা পর্যন্ত দেখিয়েছিলাম, আর এখন এই নাথুলা থেকে একদম নাথাং ভ্যালি সিল্ক রুটের ওপর দিয়ে রাইড করে যাব হচ্ছে জুলুক। সামনে এখানে মাইল ফলক বলছে কুপু 8, জুলুক 43, পদমচেন 52, রংলি 74। আর এইখানেই আপনাদেরকে বলে রাখি, আগের ভিডিওতেও বলেছিলাম যে এই সার্কিটে যখন আসবেন, গ্যাংটকের পর নেক্সট পেট্রোল পাম্প হচ্ছে এই রংলিতেই। মাঝখানে কিন্তু কোনো পেট্রোল পাম্প পাবেন না। শেরথাং কুপুপ রোড, বাবা, ইনগরেটেড বাই ডিফেন্স মিনিস্টার। এদিকে আবার একটা হেলিপ্যাডও রয়েছে, প্রবাবলি এটাই হচ্ছে শেরথাং হেলিপ্যাড। এখানে আশেপাশে অনেক জায়গাতেই হেলিপ্যাড রয়েছে, আর সবই সেগুলো তৈরি হয়েছে কিন্তু স্ট্র্যাটেজিক রিজনসে। মানে বুঝতেই পারছেন যে সামনে ইন্ডিয়া চায়না বাউন্ডারি, সো আর্মির এই ইনফ্রাস্ট্রাকচারগুলো এখানে বেশ এসেনশিয়াল। আর সামনে এইখানে আবার ওয়ার মেমোরিয়াল অ্যান্ড মিউজিয়াম। এটা হচ্ছে আপনার গাঞ্জুলামা ওয়ার মেমোরিয়াল। আর সামনে এই যে লেকটা দেখছেন, এটাই হচ্ছে হাঙ্গু লেক। নেপালি ভাষায় এই হাঙ্গু শব্দের অর্থ হচ্ছে হাঁস। মানে এই শীতকাল আসলেই হিমালয়ান রিজিয়ন থেকে প্রচুর মাইগ্রেটরি বার্ডস এই লেকে চলে আসে। বিশেষ করে রুডি শেলডাক বলে এক ধরনের গোল্ডেন ডাক এখানে প্রচুর চলে আসে। সেই থেকেই এই লেকের নাম হয়েছে হচ্ছে হাঙ্গু লেক। একদম নাথুলা আর বাবা মন্দিরের মাঝামাঝি জায়গায় পড়বে হচ্ছে এই লেকটা। দেখুন লেকটা কিন্তু বেশ অনেকখানি জায়গা জুড়ে, মানে প্রায় 700-800 মিটার তো হবেই। আর চারপাশে ভেজিটেশন দেখুন, একদম তুন্দ্রা টাইপের ভেজিটেশন। কোনো বড় গাছ এখানে কিন্তু পাবেন না।
আর কয়েকদিন পর থেকেই এখানে পুরো বরফ পড়তে শুরু হয়ে যাবে, তখন আরও ইন্টারেস্টিং হবে জায়গাটা। বাট এখনই কিন্তু বেশ ভালো ঠান্ডা রয়েছে। দেখুন এই হাঙ্গু লেক যেন শেষই হচ্ছে না। এরকম গ্লেশিয়ার লেক এখানে বেশ অনেকগুলোই দেখতে পেলাম। মানে ওদিকে নাথুলা গেট থেকে যখন নাথুলার দিকে যাচ্ছিলাম, ওখানেও সারাথাং লেক, নাথুলা লেকের মতো কিছু গ্লেশিয়ার লেক দেখেছি। ওই রিজিয়নটাতে ভিডিওগ্রাফি অ্যালাউড না, তাই আপনাদেরকে দেখাতে পারলাম না। যদিও ওখানেও দেখলাম অনেকেই ভিডিও করছে, বাট যেহেতু ইউটিউবে পাবলিশ করার ব্যাপার রয়েছে, তাই আমি আর ওখানে ভিডিও নিলাম না। আপনাদেরও রিকোয়েস্ট করবো ওইসব রিজিয়নগুলোতে ভিডিও না নেওয়ারই জন্য, বিকজ স্ট্র্যাটেজিক লোকেশান আর দ্য সিকিউরিটি অফ দ্য কান্ট্রি শুড বি আওয়ার টপমোস্ট প্রায়োরিটি। সো এখানে ভিজিট করুন, লেকগুলো দেখুন, বাট আমার মতে ভিডিও না করাই ভালো হবে। আর সামনে এখানে মাইল ফলক বলছে নিউ বাবা মন্দির 4, কুপুপ 6 আর জুলুক হচ্ছে 40। এখানে আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, সেটা হচ্ছে গ্যাংটক থেকে নাথুলা পর্যন্ত আসার বিয়ারোর এই যে রাস্তাটা, এটা হচ্ছে প্রজেক্ট স্বস্তিকের আন্ডারে। এখানে আসলেই দেখতে পাবেন মাইল ফলকেই লেখা রয়েছে। আর সামনে এখানে অ্যাটমসফিয়ারটা জাস্ট একবার দেখুন। মানে এরকম 13,000 ফিট অল্টিটিউড দিয়ে মেঘের ভিতর দিয়ে এই যে রাইড করে যাচ্ছি, তার এই যে এক্সপিরিয়েন্স, এটা কিন্তু লাইফ লং মেমোরি হয়ে থাকবে। এখানে আমি চলে আসলাম হচ্ছে নিউ বাবা মন্দির। আর আজকে এখানে ট্যুরিস্টদের বেশ ভালোই ভিড় রয়েছে দেখছি। আর ওই ওপরে দেখুন একটা ঝর্ণা মতো নেমে আসছে, পাশেই আবার একটা শিবের মূর্তি। এখানে আমি আর দাঁড়ালাম না, বাট আপনারা এখানে দাঁড়িয়ে ছবি টবি তুলতে পারেন। নাথুলার পর থেকে এখনো পর্যন্ত সূর্য মামার দেখা পাইনি। এই ঠান্ডায় একদম জমে যাচ্ছে কিন্তু একদম। আর এখান থেকেই লক্ষ্য করুন, এই ডান দিকে একটা রাস্তা যাচ্ছে, এই যে রাস্তাটা, এইটাই চলে গেল হচ্ছে একদম নিউ বাবা মন্দিরের দিকে। এই নিউ বাবা মন্দির অনেকটাই ট্যুরিস্ট পয়েন্ট অফ ভিউ থেকেই তৈরি হয়েছে। মানে গ্যাংটক থেকে যে সমস্ত ট্যুরিস্টরা এদিকে আসেন, তাদের সবাই তো আর ওই জুলুক বা সিল্ক রুটের দিকে ট্রাভেল করেন না। অনেকেই আছেন যারা এই ছাঙ্গু, নাথুলা দেখে আবার গ্যাংটকেই ফিরে যান। সো তাদের জন্য ওই ওল্ড বাবা মন্দিরটা অনেকটাই দূরে হয়ে যাচ্ছিল। সেই কারণেই এই নিউ বাবা মন্দিরটা তৈরি করা হয়েছে, যাতে তারাও এই ছাঙ্গু, নাথুলা, বাবা মন্দির সার্কিট কমপ্লিট করে আবার গ্যাংটকে ফিরে যেতে পারেন। তাই আপনারা যারা একদিনের পারমিট করবেন, মানে একদম ছাঙ্গু, নাথুলা দেখে আবার গ্যাংটকেই ফিরে যাবেন, তাদেরকে আমি বলবো নাথুলা থেকেই গ্যাংটক ফিরে না গিয়ে এই নিউ বাবা মন্দির পর্যন্ত আসুন। তাহলে রাস্তাতেই একদম আপনি হাঙ্গু লেকও দেখে ফেলতে পারবেন, আর তারপর নিউ বাবা মন্দির দেখে তারপর গ্যাংটকে ব্যাক করুন। সামনের এই গাড়িটা কীরকম কালো ধোঁয়া ছাড়ছে একবার দেখুন। মানে এই সমস্ত গাড়ি কি করে পারমিট পায় আমি সেটাই শুধু ভাবি। এই জায়গাটা তো শুধু একটা রেস্ট্রিক্টেড এরিয়ায় নেই, জায়গাটা এনভায়রনমেন্টালি অনেক সেন্সিটিভ একটা জায়গা, যে জায়গায় পারমিট করে তারপরেই গাড়ি ঢোকার পারমিশন হচ্ছে। সো সেই সমস্ত জায়গায় এই সব গাড়ি যদি ঢুকে যায়, দ্যাট ইজ ভেরি হার্মফুল ফর দ্য এনভায়রনমেন্ট। আমরা যারা বাইক নিয়ে এইসব জায়গায় আসছি, আমরাও কিন্তু পরিবেশকে ভালোই পলিউট করছি। আর এই পলিউশনটাকে অফসেট করার জন্যই আমরা কিন্তু এখানে ঢোকার আগে সিকিম গভর্নমেন্টকে একটা এনভায়রনমেন্ট ট্যাক্স দিচ্ছি। সো এই এনভায়রনমেন্ট ট্যাক্সটা যাতে প্রপার ওয়েতে ইউটিলাইজড হয়,
সেটা এনশিওর করা কিন্তু খুব দরকার, বিশেষ করে এই সমস্ত জায়গা যেখানে এত পরিমাণে গ্লেশিয়ার লেক রয়েছে। এই জায়গাগুলো কিন্তু এনভায়রনমেন্টালি খুবই সেন্সিটিভ জায়গা। তাই আমার মনে হয় এই জায়গাগুলোতে পারমিট ইস্যু করার আগে অ্যাডমিনিস্ট্রেশনের একটু স্ট্রিক্ট হওয়া খুব দরকার। সামনে এখানে মাইল ফলক বলছে বিআরও ওয়েলকাম ইউ টু দ্য কুপুপ ভিলেজ। এখান থেকে জুলুক 37, পদমচেন 41। আর এই জায়গাটা কি অসাধারণ লাগছে একবার দেখুন, মানে ওই আগ্নেয়গিরির জ্বালামুখের মতো লাগছে একদম। আমি মাঝে মধ্যে ভাবি যে আমাদের এই হিমালয় পর্বতমালা যদি দুটো কন্টিনেন্টাল প্লেটের কনভার্জেন্সে তৈরি না হয়ে একটা কন্টিনেন্টাল আর একটা ওশিয়ানিক প্লেটের কনভার্জেন্সে হতো, তাহলে এই জায়গাতেই আমরা ভলকানিজম দেখতে পেতাম। সেটাও একটা অসাধারণ অভিজ্ঞতা হতো। তো যাই হোক, এই কুপুপে চলে আসলাম, মানে এখান থেকে আর কিছুটা গেলেই হচ্ছে আপনার ওল্ড বাবা মন্দির, আর তারপরেই শুরু হয়ে যাবে নাথাং ভ্যালি। আর এই জায়গাটায় কিন্তু মানুষের ঘরবাড়িও চোখে পড়ছে, মানে লোকবসতি রয়েছে এখানে। এতক্ষণ যে জায়গাগুলোর ওপর দিয়ে আসছিলাম সেগুলো তো পুরোপুরি ন্যাড়া ছিল, শুধু আর্মির বসতি ছাড়া আর কিচ্ছু নেই। ওয়েলকাম টু দ্য এনশিয়েন্ট টাউন অফ কুপুপ। বাট এখানে মানুষের বসতি থাকলেও আমি শুধু ভাবছি মানুষের লাইফ এখানে কতটা হার্ড। কোনো রকম অ্যামিনিটিস নেই, কিচ্ছু নেই, তাও মানুষ এখানে বাস করছে। আর এখানে দেখুন দক্ষিণেশ্বর কালী মন্দির। মানে এরকম কুপুপে এসেও যে আমি এরকম দক্ষিণেশ্বর কালী মন্দির দেখবো, এটা কিন্তু আনএক্সপেক্টেড ছিল, তাও আবার বাংলায় লেখা পুরোটা। তো যাই হোক, মানুষ যেখানে আছে দেবদেবী তো সেখানে থাকবেনই, বাট মানুষের লাইফ কিন্তু এখানে ভেরি হার্ড, ভেরি হার্ড। এরকম এক্সট্রিম ক্লাইমেটিক কন্ডিশনস, কোনো রকম মডার্ন অ্যামেনিটিস নেই, রেস্টুরেন্টস নেই, বাজারঘাট নেই, পেট্রোল পাম্প নেই, হসপিটালস নেই, তাও মানুষ কিন্তু এখানে বাস করছে। মানে এটা আমরা কলকাতার লোক এমপ্যাথেটিক্যালি কোনোদিন ভাবতেই পারবো না। ইটস বিয়ন্ড আওয়ার ইমাজিনেশন। আমরা কলকাতার লোকেরা যখন এই সমস্ত জায়গায় আসি তখন এখানকার সৌন্দর্যে আমরা মুগ্ধ হই, বাট এখানেই যখন কোনো একটা দোকানে আমরা ম্যাগি খেতে যাই আর গিয়ে দেখি দাম 100 টাকা, তখন সেটা দিয়ে আমরা গসিপ করি। বাট ভেবেই দেখি না যে এরকম 13,000 ফিট অল্টিটিউডেও কেউ একজন আমার জন্য স্টোভ, সিলিন্ডার সব নিয়ে এসে ম্যাগিটা আমাকে বানিয়ে দিয়েছে। তো যাই হোক, এখানে দেখুন আরও একটা লেক। এটাই হচ্ছে আপনার এলিফ্যান্ট লেক, এটাও একটা গ্লেশিয়ার লেক। এই লেকের শেপ যেহেতু অনেকটা এলিফ্যান্টের মতো, সেই কারণেই এই নামকরণ। আর এখানে একটা ছোট্ট ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, আমরা প্রত্যেকেই ভূগোল বইতে যে জলঢাকা নদীর কথা পড়েছি, সেই জলঢাকা নদীর উৎপত্তি হচ্ছে এই এলিফ্যান্ট লেক থেকে। আমি যেদিনকে ভুটান গেছিলাম সেদিনকে ডুয়ার্সের রাস্তায় আপনাদেরকে জলঢাকা নদী দেখিয়েওছিলাম। আর এই জলঢাকা নদী সিকিমে দিছু নদী নামে পরিচিত। এখানে আমি চলে আসলাম হচ্ছে ওল্ড বাবা মন্দির। ভালোই ভিড় রয়েছে আজকে। আমি ভেবেছিলাম এখানে আজকে দাঁড়াবো, বাট ওয়েদার ক্রমশই খারাপ হচ্ছে, 2-1 পশলা বৃষ্টিও শুরু হয়েছে। যদিও রেনকোট সাথে আছে, বাট এরকম ঠান্ডার মধ্যে যদি বৃষ্টি শুরু হয় তাহলে বেশ ভালোই বিপদে পড়ব। তাছাড়া এই বাবা মন্দিরে আমি আগেও এসেছি, বাট মেন অ্যাট্রাকশান আজকে যেটা নাথাং ভ্যালি আর হচ্ছে সিল্ক রুট, যেখানে আগে কোনো দিন যাইনি। তো সেই কারণে এখানে আর দাঁড়ালাম না।
তো যাই হোক, এই বাবা মন্দিরের একটা সংক্ষিপ্ত ইতিহাস চলুন আপনাদের সাথে শেয়ার করি। খুবই পপুলার স্টোরি, আপনারা প্রত্যেকেই কম বেশি জানেন। এই বাবা হরভজন সিং বেসিক্যালি ইন্ডিয়ান আর্মির একজন সোলজার ছিলেন, পাঞ্জাব রেজিমেন্টের। 1960s তার পোস্টিং হয় এই ইন্ডিয়া চায়না বর্ডারে। আর 60s মানে বুঝতেই পারছেন যে ইন্ডিয়া চায়না ডিপ্লোম্যাটিক রিলেশনশিপে অত্যন্ত টাফ একটা সিচুয়েশন। বাট হঠাৎ করে 1968-এ তিনি নিখোঁজ হয়ে যান এবং তারপর থেকে তাকে কোনোদিন আর খুঁজেও পাওয়া যায়নি। তখন তার কলিগসরা তার স্মৃতিতে এখানে একটা সমাধি তৈরি করেছিলেন। আর তারপর আস্তে আস্তে একটা বিশ্বাস ডেভেলপ হয় যে বাবা হরভজন সিং না থাকলেও তিনি আড়ালে থেকেই হয়তো এখানে পোস্টেড সমস্ত সৈন্যদেরকে এই এক্সট্রিম ক্লাইমেটিক কন্ডিশন, ফরেন অ্যাটাক এসবের হাত থেকে রক্ষা করে চলেছেন। তখন থেকে এই সমাধি আস্তে আস্তে একটা মন্দিরে ট্রান্সফার হতে শুরু করে। আর তারপর এখন তো এটা একটা পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশনই। আর আপনারা শুনলে হয়তো অবাক হবেন, এই বাবা হরভজন সিংকে কিন্তু এখন ইন্ডিয়ান আর্মির অনারারি ক্যাপ্টেন পদে প্রমোশনও দেওয়া হয়েছে। এখানে একটা দারুণ জিনিস রিয়েলাইজ করলাম, চলুন আপনাদের সাথে শেয়ার করি। ওই বাবা মন্দিরের ওখানে ওই যে বৃষ্টি নামলো, আমি একটু ঘাবড়েই গেছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি এই বৃষ্টিটা এখানে কোয়াইট ন্যাচারাল। তার কারণ হচ্ছে বাবা মন্দিরের ওখানে পাহাড়গুলোতে একটা খাড়া ঢাল রয়েছে। আর এটা যেহেতু হাই অল্টিটিউড এরিয়া, সবসময় মেঘের আনাগোনা চলছে, ওই মেঘগুলো ওই পাহাড়ের ঢালে ধাক্কা লেগে ছোট ছোট রেইনড্রপ তৈরি করছে। বাট একটু এগিয়ে আসলে এইখানে দেখুন, এখানে কিন্তু আর কোনো বৃষ্টি নেই। মানে ছোটোবেলায় ওই যে আমরা ওরোগ্রাফিক রেইনফলের কথা পড়েছিলাম, তার জলজ্যান্ত প্রমাণ পেলাম এইখানে। আমি যখনই কোনো জায়গায় ঘুরতে যাই তখন সেখানকার ওই ন্যাচারাল বিউটির পাশাপাশি এই হিস্টোরিক, জিওগ্রাফিক, ইকোনমিক বা কালচারাল অ্যাসপেক্টগুলো অ্যাজ মাচ অ্যাজ পসিবল জানার চেষ্টা করি। সেখানকার মানুষের লাইফস্টাইল, ফুড হ্যাবিটস, এগুলো জানতে বেশ ভালোই লাগে। আর সেগুলো আমি আপনাদের সাথেও শেয়ার করি। হয়তো এগুলো রাইডিংয়ের সময় অ্যাজ সাচ আপনাদের ডাইরেক্টলি কোনো কাজে লাগবে না, বাট ইনডাইরেক্টলি যদি দেখেন তাহলে এই তথ্যগুলো জানা থাকলে এই জায়গাগুলোর সাথে আরও বেশি করে নিজেকে কানেক্টেড ফিল করতে পারবেন। আর তাছাড়া ছোটোবেলায় বইয়ের পাতায় যা যা পড়েছি সেগুলো ভেরিফাই করার দারুণ একটা মিডিয়ামই হচ্ছে এই ট্রাভেলিং। আমরা না বুঝে অনেক কিছু মুখস্থ করতে যাওয়ার ফলে পড়াশুনোটাও অত বেশি ইন্টারেস্টিং হতো না। আর এই চোখের সামনে দেখতে দেখতে যেগুলো জানা যাবে, দেখবেন সেগুলো আর জীবনে ভুলবেন না আপনি। তাই আজকের ইউথের কাছে আমার একটা হাম্বেল রিকোয়েস্ট থাকবে যে আপনারা যেগুলো বইয়ের পাতায় পড়ছেন সেগুলোকে প্লিজ ভেরিফাই করুন, যাচাই করুন। দেখবেন এভরিথিং ইজ অ্যাভেলেবেল ইন ইউর সারাউন্ডিংস। তো যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেললাম। আর এখানে সামনের ভিউটা জাস্ট দেখেন একবার, মাইন্ড ব্লোয়িং ভিউ। মেঘ নিচে, আমি ওপরে। আমার এই ভিডিও দেখতে দেখতে আপনারা যারা ভাবছেন যে এই রাস্তায় আপনারাও রাইড করতে চান, আমি তাদেরকে বলবো জাস্ট বেরিয়ে পড়ুন। পাহাড়ের এই অসাধারণ সৌন্দর্য নিজের বাইকে বসে দেখার যে এক্সপিরিয়েন্স, সেটা কিন্তু অনবদ্য। আর এখানে মাইল ফলক বলছে বিআরও ওয়েলকামস ইউ টু দ্য নাথাং ভ্যালি, জুলুক 24, পদমচেন 33।
নাথাং ভ্যালি ক্রস করে ফাইনালি আমি চলে আসলাম হচ্ছে সেই হিস্টোরিক সিল্ক রুটে। এই সিল্ক রুট হচ্ছে সিকিমের প্যাকিয়ং ডিস্ট্রিক্ট। প্রবাবলি ওই নাথাং ভ্যালি থেকেই প্যাকিয়ং ডিস্ট্রিক্ট শুরু হয়ে গেল। মাইল ফলক বলছে জুলুক 14 এখান থেকে। এই সিল্ক রুটের ওপর দিয়ে নিজের বাইক চালিয়ে যাচ্ছি, সত্যি গায়ে কাটা দিচ্ছে। কত ইতিহাস সাক্ষী রয়েছে এই রাস্তাটার। অসাধারণ। এই রাস্তা ধরেই ইন্ডিয়ার সাথে চায়নার ট্রেড হতো। মেনলি যেহেতু এই রুট দিয়ে সিল্ক ট্রেড হতো, সেই কারণেই এই রাস্তাটার নাম হয়েছিল সিল্ক রুট। বাট এখানে রাস্তা কিন্তু খুবই সরু, তাই এইসব রাস্তায় আসলে অ্যালার্ট থাকবেন, একটা দিকে কিন্তু পুরো খাদ রয়েছে। আর এরকম মেঘ চলে আসলে দেখুন ভিজিবিলিটি কিন্তু অনেকটাই কমে যায়। বাট এখানে ঠান্ডাটা মনে হচ্ছে একটু কম, মানে কম্পেয়ার টু নাথুলা আর কি। নাথুলার ওখানে প্রায় 2-3 ডিগ্রি মতো ছিল টেম্পারেচার, এখানে প্রবাবলি ওই 7-8 ডিগ্রি মতো হবে। তবে আবারও বলছি, এখানে কিন্তু কোথাও আপনি পেট্রোল পাম্প পাবেন না। পেট্রোল পাম্প, গাড়ির মেকানিকের দোকান কিচ্ছু কিন্তু নেই এখানে। সো এই সমস্ত ব্যাপারগুলো একটু মাথায় রাখবেন। আর পারমিটের পুরো ডিটেলড প্রসিডিওর তো অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি। যারা আমার আগের ভিডিওটা দেখেছেন তারা জানেন যে কত রকমের পারমিট হয়, কোন ডিপার্টমেন্ট ইস্যু করে, কোন চেকপোস্টে কী কী পারমিট দেখে, সবই আমি ডিটেলসে শেয়ার করেছি ওই ভিডিওটায়। আর তারপর নাথুলার পর থেকে আজকে কিন্তু এখনও কোথাও পারমিট চেক হয়নি। সিল্ক রুট ধরে এখানে আমি অনেকটাই নিচে নেমে এসেছি। দুপাশের ভেজিটেশন কভার দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন, মানে নাথুলা বা নাথাং ভ্যালির ওখানে যেরকম ব্যারেন তুন্দ্রা ল্যান্ড ছিল, এখানে কিন্তু সেরকম না। আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা তো আমাকে চেনেনই, আর যারা আজকেই এই চ্যানেলটা প্রথমবারের জন্য দেখছেন তাদের জন্য আরও একবার ছোট্ট করে আমার ইন্ট্রোডাকশানটা দিয়ে দিই। আমি অনির্বাণ, আমি কর্মসূত্রে এখন নর্থ বেঙ্গলেই থাকি। এই বাইক নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরার এক্সপিরিয়েন্সগুলোই আমি এই চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করি। আর রিসেন্টলি আমি একটা ফেসবুকে পাবলিক গ্রুপও ওপেন করেছি, যাতে আপনাদের এক্সপিরিয়েন্সগুলো আমি শুনতে পারি। তো সেই গ্রুপটাও আপনারা জয়েন করতে পারেন। গ্রুপে আপনারা জয়েন করে যদি আপনাদের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করেন, তাহলে আমরা প্রত্যেকেই যদি প্রত্যেকের এক্সপিরিয়েন্সগুলো শুনি, তাহলে আমরা প্রত্যেকেই এনরিচড হব। পাঙ্গোলাখা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, বাবা এখানে আমরা একটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ভেতর দিয়েই যাচ্ছিলাম। বোর্ডটা না দেওয়া থাকলে বুঝতেও পারতাম না। তবে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির নামটা দেখে মনে হচ্ছে এখানে মেনলি পাখি রয়েছে প্রচুর। যাই হোক, এটা আমি শিওর নই। এখানে আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি। আমার ভিডিও দেখে আপনারা অনেকেই কমেন্ট করেন বা ফেসবুকে মেসেজও করেন যে আমার ফোন নাম্বার নেওয়ার জন্য। তো আমি অনেককেই ফোন নাম্বার দিই, কিন্তু তারপর দেখি তারা যখন ফোন করেন তারা এমন একটা ইনফরমেশান চান যেটা অলরেডি আমি ভিডিওতেই প্রোভাইড করেছি। তো সেখানেই আমি সবাইকে একটাই কথা বলবো যে ফোন করার আগে প্লিজ আমার ভিডিওগুলো পুরোটা দেখুন। আমার মনে হয় আমি ভিডিওগুলো এমনভাবেই বানাই
যাতে সমস্ত ইনফরমেশান আমি ভিডিওতেই প্রোভাইড করে দিই, রাস্তা নিয়ে বলুন, জায়গাগুলো নিয়ে বলুন। তাই আপনাদের সকলের কাছেই আমার একটা হাম্বেল রিকোয়েস্ট থাকবে যে ভিডিওগুলো একটু ঠান্ডা মাথায় পুরোটা দেখুন, তাহলে দেখবেন আপনি ফোন করে আমাকে যেটা জিজ্ঞেস করতেন সেই উত্তর আপনি নিজেই পেয়ে গেছেন। আর আমার চ্যানেলে এখন মেম্বারশিপও চালু হয়ে গেছে, তাই যারা আমার থেকে ট্যুর প্ল্যান নিতে চান বা আমার এক্সক্লুসিভ কিছু পার্কস বেনিফিট অ্যাভেল করতে চান, তারা আমার চ্যানেলের মেম্বারও হতে পারেন। বাট এটা কোনো কম্পালশন নয়, আমার চ্যানেলে ভিজিট করুন, পার্কসগুলোকে দেখুন, যদি মনে হয় যে এগুলো থেকে আপনার কোনো বেনিফিট হতে পারে তবেই মেম্বারশিপ নিন। এখানে আমি জুলুক পৌঁছে গেছি, বাট আশেপাশে কোনো হোমস্টে এখনও দেখছি না। তো চলুন আমি একটু হোমস্টে খুঁজি, তারপর ঘরে গিয়ে হোমস্টেটা আপনাদেরকে দেখাচ্ছি। ফাইনালি আমি এখানে এসে পৌঁছালাম হচ্ছে আজকে আমার হোমস্টেতে। বাট জুলুকে স্টে না করে আমি একটু এগিয়ে এসে পদমচেনে স্টে করছি। জুলুকে আমি প্রায় হোমস্টে নিয়েই ফেলেছিলাম, বাট তারপর দেখলাম ওখানে একটা হিউজ নেটওয়ার্ক প্রবলেম রয়েছে। একমাত্র জিও আর বিএসএনএল বাদ দিয়ে কোনো রকম নেটওয়ার্ক ওখানে পাওয়া যায় না। আর আমার যেহেতু দুটোই এয়ারটেলের সিম, তাই ওখানে আর স্টে না করে 7-8 কিলোমিটার এগিয়ে এসে পদমচেনে স্টে করছি। আর এই জুলুক থেকে পদমচেন পর্যন্ত এই রাস্তাটুকু কিন্তু প্রচণ্ড খারাপ কন্ডিশন। আর এই যে আমি হোমস্টেতে আজকে রয়েছি পদমচেনে, এর ডিটেলসটা আপনাদেরকে আমি স্ক্রিনে শেয়ার করে রাখবো। তো চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। একদম নাথুলা থেকে এই পদমচেন পর্যন্ত আসার পুরো এক্সপিরিয়েন্সটাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। চলুন আজকে তাহলে এখানেই শেষ করছি। কালকে এখান থেকে বেরিয়ে যাব হচ্ছে একদম দার্জিলিং পর্যন্ত। সেই ভিডিও আসছে নেক্সট এপিসোডে। ততক্ষণ স্টে টিউনড, টাটা।